আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। ইসরায়েলি বাধা পেরিয়ে আবারও গাজার দিকে এগিয়ে চলছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একমাত্র সক্রিয় নৌযান ম্যারিনেট। এর আগে ফ্লোটিলার অন্যান্য নৌযানগুলো আটক ও এতে থাকা 4 শতাধিক অধিকার কর্মীকে আটক করে ইসরায়েলি বাহিনী। এদিকে ফ্লোটিলাকে গাজায় ত্রাণ নিয়ে প্রবেশ করতে না দেয়ায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। প্রতিবাদে রাস্তায় নেমেছে বার্সেলোনা, মালয়েশিয়া, পর্তুগাল সহ বিশ্বের বহু দেশের মানুষ। আটককৃতদের দ্রুত মুক্তির দাবি বিশ্ব নেতাদের। বিস্তারিত জানাচ্ছেন বিনয়ামিন। সকল ইসরায়েলি প্রচেষ্টা ব্যর্থ করে আবারও গাজার পথে সুমুদ ফ্লোটিলার সর্বশেষ নৌযান ম্যারিনেট। পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানে রয়েছে 6 জন যাত্রী। গাজার 100 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে নৌযানটি। এর আগে বৃহস্পতিবার একে একে বহরের অন্যান্য নৌযানগুলো আটক করে ইসরায়েলি নৌবাহিনী। সেই সঙ্গে এসব নৌযানে থাকা 47টি দেশের অন্তত 443 জন অধিকার কর্মীকে গ্রেফতার করেছে ইসরায়েলি সেনারা। তাদের আশদুদ বন্দরে নিয়ে যাওয়ার কথা জানিয়েছে তেল আবিব। ফ্লোটিলার বহর আটকে দেয়া ও ব্যাপক ধরপাকড়ের ঘটনায় ফুঁসে উঠেছে বিশ্ব। আটককৃতদের মুক্তির দাবিতে বিক্ষোভ চলছে বিভিন্ন দেশে। কলম্বিয়ায় ইসরায়েলি দূতাবাসের রাষ্ট্রদূতকে বহিষ্কারের আদেশ ও দেশটির সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্থগিত করেছেন প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তবে ফ্লোটিলার মিশন কিংবা তাদের সমর্থনে ডাকা ধর্মঘট কোনোটি ফিলিস্তিনের উপকারে আসবে না বলে সমালোচনা করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। গত 18 বছর ধরে গাজার সমুদ্র উপকূল অবরোধ করে রেখেছে ইসরায়েল। সুমুদ ফ্লোটিলার কোনো নৌযানকেই গাজায় ভিড়তে দিবে না বলে জানিয়েছে দেশটি। তবুও সকল বাধা পেরিয়ে গাজার মানুষদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। বিনয়ামিন, আরটিভি। এবারের জাতিসংঘ সফর ছিল বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক উত্তরণের অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি সংস্কার আরও জোরালোভাবে উপস্থাপিত হয়েছে বলে মনে করেন সাবেক কূটনৈতিক এম হুমায়ুন কবির। কয়েকটি দলের নেতৃবৃন্দকে সাথে নিয়ে সফর ছিল ইতিবাচক রাজনীতির ইঙ্গিত এবং ব্যবসায়ীদের আশ্বাসের জায়গা বলেও মনে করেন তিনি। আর জানাচ্ছেন জাহিদ রহমান। যুক্তরাষ্ট্রের 9 দিনের সফরে জাতিসংঘের 80তম সাধারণ পরিষদে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বের 11টি দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সাথে। গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণে বাংলাদেশের পাশে থাকার আশ্বাসও ছিল বিশ্ব নেতাদের। এটাকে ইতিবাচক হিসেবে দেখছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। যেমন বিজনেস কমিউনিটির সাথে আলোচনায় বসেছিলেন আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়, সেখানে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যে বক্তব্য দিয়েছে সেটাকে কিন্তু ওখানকার ব্যবসায়ী সম্প্রদায় ইতিবাচকভাবে দেখছে। তার কারণ তারা একটা ইঙ্গিত পাচ্ছে যে ভবিষ্যতে রাজনৈতিক সরকারও এই ব্যবসা বান্ধব পরিবেশ বজায় রাখবে। এইটা কিন্তু আপনি শুধু আমাদের প্রধান উপদেষ্টার মুখ থেকে শুনলে যেটুকু বিশ্বাসযোগ্যতা পেত, বিরোধী দল এখন যারা সরকারে নাই তাদের কাছ থেকে শোনার কারণে বিশ্বাসযোগ্যতাটা আরেকটু বেড়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দকে এক ফ্রেমে নিয়ে আসার দেশের আগামী নির্বাচিত সরকার সম্পর্কে ধারণা ছিল এই সফরে বলেও মনে করেন তিনি। বিচার প্রক্রিয়া চলমান, এটাকে তার নিজস্ব গতিতে চলতে দিতে হবে, কাজে এটা নিয়ে কথা বেশি বলার সুযোগ নাই। সংস্কার নিয়ে তিনি বলেছেন এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশাও তাই যে সংস্কারটা হোক এবং তার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের এটা বড় সমর্থন আমাদের দরকার। কারণ এই সংস্কারগুলো খালি আমাদের অভ্যন্তরীণ না, এর সাথে আন্তর্জাতিক সম্প্রদায় বা আমাদের সাথে যারা উন্নয়ন অংশীদার তারা সকলেই জড়িত। কাজে সেই দিক থেকে আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সংস্কারের পেছনে পাওয়া এটা গুরুত্বপূর্ণ এবং এই অ্যাঙ্গেলে বা এই লাইটেই আপনি অনেকগুলো মানুষের সাথে ওনার মিটিং হয়েছে, সেগুলো আমাদের কাজে আসবে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়াটা এগিয়ে যেতে। রোহিঙ্গা সমস্যার সমাধানে প্রধান উপদেষ্টার 7 দফা প্রস্তাবে না থেমে থেকে মিয়ানমারের সাথে কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে সফলতা পাওয়া যাবে বলেও মনে করেন সাবেক এই কূটনীতিক। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। পূর্ব শত্রুতা, আধিপত্য বিস্তার, পারিবারিক কলহ সহ নানা কারণে শরীয়তপুরে গেল 8 মাসে হয়েছে 28 খুন। এতে জনমনে ছড়িয়েছে আতঙ্ক। পুলিশ বলছে মামলাগুলো তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। শরীয়তপুর থেকে আসাদ গাজীর পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আব্দুল হামিদ।
শরীয়তপুর জেলায় প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে হত্যাকাণ্ডের মতো সহিংসতার ঘটনা। গেল 24 সেপ্টেম্বর ভেদরগঞ্জ উপজেলার সখীপুরে টিটু সর্দারের নার্সারি পড়ুয়া মেয়ে তাইয়েবা নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর প্রতিবেশীর সেপটিক ট্যাঙ্কে মেলে তার নিথর মরদেহ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, পারিবারিক বিরোধের জেরে চাচি আয়েশা খাতুন হত্যা করেছে শিশুটিকে। হত্যাকাণ্ডে সাহায্য করা প্রতিবেশী শাহনাজ বেগম, নাসিমা বেগম এবং রংমিস্ত্রি আসিফ ব্যাপারীকেও গ্রেপ্তার করে পুলিশ। এর আগে গেল 28 ফেব্রুয়ারি কৃত্তিনাশা নদীতে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় স্থানীয়দের গণপিটুনিতে মৃত্যু হয় 5 ডাকাতের। পূর্ব শত্রুতা, আধিপত্য বিস্তার, আর্থিক লেনদেন ও পারিবারিক ক্ষোভে এমন নৃশংস ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। থাপ দিছে ভাই, কান দিয়ে রক্ত বেরিয়ে গেছে বাইরে, কি কষ্ট দিয়ে মারছে আমার মায়ের, একটু মায়া লাগলো না আমার নাতিনের যে ফাঁসি দিছে গো। উনি একজন শিক্ষক, একদম বাচ্চা, একটা আমাদের সন্তান গড়ার কারিগর উনি নিজের পারিবারিক শত্রুতার জন্য একটা মাসুম বাচ্চার জীবনটাই কায়রা নিছে। বিভিন্ন ধরনের যে অনৈতিক বা যে কাজগুলো হচ্ছে, আমার মনে হচ্ছে প্রথমত আমাদের মানুষের মধ্যে এখন যে নৈতিক শিক্ষা সেটা চলে যাচ্ছে। রাজনৈতিক শক্তির প্রভাবে যে ন্যায় বিচার কে প্রভাবিত করে, ন্যায় বিচারকে ভুলণ্ঠিত করে, যার কারণে হচ্ছে এই হত্যাকাণ্ডের ধারাবাহিকতা বজায় আছে। পুলিশ জানিয়েছে 28টি হত্যা মামলার মধ্যে অভিযোগ দাখিল হয়েছে 4টির। চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে 2টির, তবে এখনও তদন্ত চলমান আছে 20টি মামলার। অত্র জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য আমরা কাজ করে যাচ্ছি, নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি এবং আমরা অত্র জেলা থেকে অপরাধ নির্মূলে বদ্ধপরিকর। অপরাধ প্রবণতা কমাতে সামাজিক ও নৈতিক মূল্যবোধ বৃদ্ধির পাশাপাশি জননিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান সচেতন মহলের। আব্দুল হামিদ, RTV। অর্থনৈতিক এবং কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা থাকলেও পরিকল্পনা ও নীতির সহায়তার অভাবে এখনও পিছিয়ে আছে দেশের অটোমোবাইল শিল্প। নতুন প্রবৃদ্ধির চালক হিসেবে অটোমোবাইল খাতকে এগিয়ে নিতে সরকারের সিদ্ধান্তে ঘাটতি রয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। নগরায়ন, পরিবহন অবকাঠামোর উন্নতি এবং জীবনযাত্রার মান বাড়ার কারণে যানবাহনের চাহিদা বাড়ছে, কিন্তু 18 কোটি মানুষের দেশের চাহিদা এখনও মূলত আমদানির মাধ্যমে পূরণ হয়। আমদানি নির্ভরতা কমিয়ে স্থানীয়ভাবে উৎপাদন বাড়ানো সম্ভব, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। সম্প্রতি রাজধানীতে এক অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান অটোমোবাইল ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতকে এগিয়ে নিতে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন। ট্যাক্স সহায়তা এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে সরকার এই খাতকে এগিয়ে নিতে কার্যকর পদক্ষেপ নিয়েছে। অটোমোবাইল শিল্পের বিভিন্ন যন্ত্রাংশ উৎপাদনে ইতিমধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠান এগিয়েছে। কিছু কোম্পানি মোটরসাইকেল, বাস ও ট্রাকের যন্ত্রাংশ আমদানি করে সংযোজন করছে, আর কিছু কোম্পানি নিজেরাই উৎপাদন করছে। বাস, স্লিপার কোচ সবই আমাদের ইফাত থেকে অসুইল্যান্ডের মধ্যে পাওয়া যায়। স্কুটি সেগমেন্টটা আমাদের একসময় মার্কেট শেয়ার টপ লেভেলে ছিল, এখন যে বাইকগুলি চলছে এটা বাংলাদেশেরই তৈরি। তবে কাঁচামাল আমদানি সহ নানা খাতে সমস্যা রয়েছে বলে জানান তারা। র মেটালস যে আমরা আনছি, এটার জন্য আমরা কিছু ট্যাক্স কমানোর জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি। অর্থনীতিবিদরা বলছেন অটোমোবাইল ও লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পে ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ খাতকে এগিয়ে নিতে সরকারি উদ্যোগের দুর্বলতা রয়েছে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। নীতি নির্ধারক মহল এবং ব্যক্তি খাত, প্রাইভেট সেক্টর যারা এই যে আমদানি করবে বা স্পেয়ার পার্টসের ইন্ডাস্ট্রি করবে, এদের সাথে আলোচনাটা এক ধরনের অনুপস্থিত। অটোমোবাইল সেক্টর একটা যে প্রবৃদ্ধির নতুন একটা খাত হতে পারে, এই উপলব্ধিটাও কিন্তু ঘাটতি আছে। যথাযথ পরিকল্পনা ও নীতি সহায়তা দিলে অটোমোবাইল খাত হতে পারে সম্ভাবনার নতুন দুয়ার। স্পেয়ার পার্টস রিলেটেড স্থানীয়ভাবে উৎপাদনের যে জায়গা, ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের টার্গেট করে, সেখানেও কিন্তু একটা বড় ধরনের অর্থনৈতিক সম্ভাবনা যেমন কর্মসংস্থানের সম্ভাবনা আছে। ইলেকট্রিক গাড়ির ব্যবহার, স্বয়ংক্রিয় যানবাহন এবং টেকসই প্রযুক্তির প্রয়োগ এ খাতকে আধুনিক এবং পরিবেশ বান্ধব করে তুলতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। টানা বৃষ্টি আর দুর্গাপূজার কারণে কিছুটা চড়া বাজার। সবথেকে দাম বেশি বেড়েছে কাঁচামরিচের। সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। এর মধ্যে সবথেকে বেশি বেড়েছে বেগুনের দাম। 70 টাকার নিচে মিলছে না কোনো সবজি। বৃষ্টির অজুহাতে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা কেজিতে। স্বস্তি নেই মাছ মুরগির বাজারেও। বিক্রেতারা বৃষ্টির অজুহাত দিলেও বাজারে পণ্যের তেমন ঘাটতি নেই। ক্রেতারা বলছেন বাজারে মনিটরিং না থাকায় পণ্যের দাম ঊর্ধ্বগতি।
দর্শক, এই মুহূর্তে পলাশী বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব জানাবেন যে বাজারে কোন কোন পণ্যের দাম বেড়েছে এবং সবজির দাম বৃদ্ধির কারণ কি বলছে বিক্রেতারা। হাবিবা, টানা বৃষ্টির কারণে কিন্তু রাজধানীর বাজারগুলোতে সবজির দাম বৃদ্ধি পেয়েছে। চড়া দামে বিক্রি হচ্ছে সবজি। এখানে কিন্তু সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচ কিন্তু 100 থেকে 150 টাকা পর্যন্ত বেড়ে তা কিন্তু 320 থেকে 350 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং করলা কেজি 160 টাকা ছাড়িয়েছে। বেগুনও বিক্রি হচ্ছে প্রায় একই দামে। পটল, কাঁকরোল, ঢেঁড়স সহ অন্যান্য সবজির দামও বাড়তি। রাজধানীর শান্তিনগর বাজার, কারণ বাজার, পলাশীর বাজারে খোঁজ নিয়ে বিভিন্ন সবজির দামের এই চিত্র পাওয়া গেছে। তবে কিছুটা তারতম্য রয়েছে বাজার ভেদে। এদিকে রাজধানীর খুচরা বাজারে খোলা সয়াবিন তেলের দাম আরও বেড়েছে। প্রতি লিটার খোলা সয়াবিন তেল 172 থেকে 178 টাকায় বিক্রি হচ্ছে। বাজারে বিভিন্ন ধরনের মাছের মধ্যে প্রতি কেজি চাষের রুই ও কাতল মাছ আকার ভেদে 280 থেকে 450 টাকা, পাবদা 320 থেকে 450 টাকা, কই 230 থেকে 270 টাকা। বাজারে 1 কেজি ওজনের ইলিশ 2100 থেকে 2300 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে। এছাড়া মাংসের মধ্যে প্রতি কেজি গরুর মাংস 750 থেকে 780 টাকা, খাসির মাংস 1000 থেকে 1200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম কিন্তু বেড়েছে। গেল সপ্তাহে দেখা গেছে যে 160 টাকা কেজি প্রতি বিক্রি হয়েছে, যা কিনা এবার 180 থেকে 185 টাকায় কিন্তু বিক্রি হচ্ছে। তো রাজধানীর পলাশীর বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। হাবিবা। জি, ধন্যবাদ আপনাকে। অন্তত আরও 2 থেকে 3 দিন সারা দেশে বৈরী আবহাওয়া বিরাজ করার পাশাপাশি থেমে থেমে বজ্রসহ বৃষ্টিপাত ও কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগর সংশ্লিষ্ট এলাকার নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় এই অবস্থা আবহাওয়ার পরিস্থিতি তৈরি হয়। তবে বর্তমানে এই গভীর নিম্নচাপ ভারতের ওড়িশা এলাকায় স্থল নিম্নচাপে পরিণত হয়েছে, যা ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে সমুদ্র উপকূলীয় এলাকায় দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, মংলা, কক্সবাজার ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাগরে নৌকা, মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর আগারগাঁও আবহাওয়া অফিস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এআর বাদল। বাদল, জানাবেন যে চলমান আবহাওয়া পরিস্থিতি নিয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে এবং ঢাকার কি অবস্থা? আমরা কিছুক্ষণ আগে যেটি জেনেছিলাম, আপনি যেটি সংবাদে বললেন যে আরো 2 থেকে 3 দিন এই অবস্থা বিরাজ করবে। এটি আসলে যে সাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে তার প্রভাবে বলা হচ্ছে। এটি যেহেতু এখন ভারতের উড়িষ্যা রাজ্যে অবস্থান করছে এবং বৃষ্টি ঝরিয়ে ধীরে ধীরে দুর্বল হচ্ছে, এই কারণে এর প্রভাব অনেকটা কমে যাবে, যেটি আবহাওয়া অফিস আমাদেরকে বলেছিল। কিন্তু এখন সর্বশেষ আপডেট যেটি হচ্ছে, এটি অক্টোবর মাস, একটি বর্ষার যে মৌসুম, সেই মৌসুম বিদায় নেবে। এই বিদায় নেওয়ার কারণে এই যে পরিস্থিতি, রোদ, মেঘ, বৃষ্টি, এটি লুকোচুরির রোদ মেঘ বৃষ্টির যে খেলা, এটি চলবে আরও 8 থেকে 10 দিন এবং দেশের বিভিন্ন বিভাগীয় যে জেলাগুলো রয়েছে, বিভাগীয় যে শহরগুলো রয়েছে, কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে, নর্মাল বৃষ্টি হতে পারে, এছাড়া বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। এটি মৌসুম বিদায় নেওয়ার কারণে নভেম্বরে শীতের আগমন ঘটবে, এরকম একটি বার্তা আবহাওয়া অফিস থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো এই পরিস্থিতিতে যে সাগর বর্তমানে কিছুটা উত্তাল রয়েছে, সেই কারণে কিন্তু 3 নম্বর সতর্কতার সংকেত জারি করা আছে এবং তিনি বলেছেন যে এটি আগামী নির্দেশনা না দেওয়া পর্যন্ত যে মাছ ধরার ট্রলার আছে এবং যে নৌকাগুলো রয়েছে সমুদ্রে, তাদেরকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এছাড়া যে এখন যে নিম্নচাপের প্রভাব রয়েছে, এটি আশা করা যাচ্ছে যে ধীরে ধীরে কেটে যাবে এবং জনজীবন কিছুটা স্বস্তি ফিরবে। এছাড়া ঢাকার এই মুহূর্তের অবস্থা আমরা সকালে দেখেছি 8টা পর্যন্ত মোটামুটি গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে কোথাও কোথাও এবং বলা চলে যে ভোর রাত থেকে তুমুল বৃষ্টি এবং বজ্রপাতের
খবর আমরা পেয়েছি এবং দেখেছি, কিন্তু এখন সেই অবস্থা কেটে গিয়ে আলোক ঝলমলে একটি অবস্থা বিরাজ করছে এবং যদিও সূর্যের দেখা পুরোপুরি মিলেনি, তারপরেও মেঘ আর সূর্যের যে লুকোচুরি সেটি চলছে। এই কারণে আপাতত একটু ভাবসা গরম আমরা অনুভব করছি, কিন্তু এখন পর্যন্ত সকাল 8টার পর থেকে কোথাও বৃষ্টি লক্ষ্য করিনি, কিন্তু একটি গুমোট ওয়েদার বিরাজ করছে এই ঢাকা শহরে। হাবিবা। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আবহাওয়ার এই মুহূর্তের অবস্থা জানতে পটুয়াখালীর রাঙ্গাবালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আইয়ুব খান। আইয়ুব, জানাবেন যে রাঙ্গাবালীতে আবহাওয়ার সবশেষ কি পরিস্থিতি রয়েছে? জি, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রাঙ্গাবালীর আবহাওয়া সম্পর্কে যদি একটু আপনাকে জানিয়ে রাখতে চাই, সে বিষয়টি হলো যে এই মুহূর্তে কিন্তু রৌদ্র উজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে এই রাঙ্গাবালী উপজেলায়। আপনারা জানেন যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপটি আসলে ভারতের উড়িষ্যা অতিক্রম করেছে। তবে এই নিম্নচাপের প্রভাবে কিন্তু পায়রা সমুদ্র বন্দরকে কিন্তু এখনো স্থানীয় 3 নম্বর সতর্কতা সংকেত জারি বহাল রয়েছে। এর প্রভাবে কিন্তু সাগর গত 2 দিন ধরে কিন্তু উত্তাল রয়েছে। এছাড়াও কিন্তু উপকূলে অঞ্চলে গত 2 দিন ধরে কিন্তু ভারী বর্ষা এবং মাঝারি এবং গুড়ি গুড়ি বৃষ্টি অব্যাহত ছিল। তবে আজকে সকালের আবহাওয়াটা কিছুটা রৌদ্র উজ্জ্বল রয়েছে। তবে আবহাওয়া অফিস বলছে যে আরো 2 থেকে 3 দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে আপনার মাধ্যমে একটু জানিয়ে রাখতে চাই যে আসলে এই সাগর নিম্নচাপ সৃষ্টির ফলে কিন্তু সাগরগামী যে জেলেরা রয়েছে, মৎস্য ট্রলারগুলো রয়েছে, আপনারা জানেন যে সামনের 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। সে সময় কিন্তু সাগর উত্তাল থাকা সত্ত্বেও কিন্তু উপকূলের যে জেলেরা রয়েছে তারা কিন্তু সাগরে অবস্থান করছিলেন গত কয়েকদিন ধরে। কিন্তু নিম্নচাপের প্রভাবে আমরা দেখেছি গত একদিন আগে কিছু জেলে ঘাটে অবস্থান করলেও পুনরায় কিন্তু আবহাওয়ার অনুকূলে থাকায় কিন্তু পুনরায় কিন্তু শেষ মুহূর্তে সাগর উত্তাল থাকা সত্ত্বেও কিন্তু তারা জীবিকার তাগিদে শেষ সময়ে প্রতিযোগিতা করছেন যে আর মাত্র সময় কয়েক ঘন্টা রয়েছে, সেই সময়তে কিন্তু তারা মাছ শিকার করতে কিন্তু পুনরায় আবারও সাগরে যাচ্ছেন। কিন্তু এই মুহূর্তে জোয়ারের বা যে উপকূলে যে জোয়ার বইছে সেই জোয়ারের পানি আমরা দেখছি কিছুটা বাড়ছে। তবে বাতাসের চাপ অনেকটা বৃদ্ধি রয়েছে, কিন্তু সাগর কিন্তু উত্তাল রয়েছে। জেলেদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে আসলে এবছরে তাদের মৌসুমের শুরুতে তেমন ইলিশ পাওয়া যায়নি। তবে মাছের মধ্যে কিছু ইলিশে দেখা দিলেও কিন্তু শেষের দিকে আবারও ইলিশ দেখা দেয়নি। এই যে নিম্নচাপের প্রভাবে আবারও নতুন করে কিন্তু সাগরে মাছের দেখা দিয়েছে। সে সুবাদে কিন্তু তারা এই শেষ সময়ও কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু এখনো সাগরে অবস্থান করছে। তবে কিছু জেলেদেরকে দেখেছি যে উপকূলে ঘাটে ফিরে এসেছে। তবে এই উপকূলে কিন্তু এই মুহূর্তে আবহাওয়া বাতাস অনেক বেশি রয়েছে। তবে সাগর যে মোহনা রয়েছে, নদী রয়েছে, সেটি কিন্তু শান্ত হচ্ছে কিছুটা। এবং যে সাগর মোহনা আমরা দেখেছি সেখানে বাতাসের চাপ বৃদ্ধি পেয়েছে, কিন্তু সাগর কিছুটা রয়েছে আর কি। এই ছিল আমার কাছে সর্বশেষ রাঙ্গাবালী থেকে। জি, ধন্যবাদ আপনাকে। ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে 22 দিনের দেশের বিভিন্ন নদ নদীতে ইলিশ আহরণ বন্ধ থাকবে। এ সময় ইলিশ ধরা, ক্রয়, বিক্রয়, পরিবহন মজুত নিষিদ্ধ। ইতিমধ্যে জেলেরা মাছ ধরার সরঞ্জাম তীরে উঠাতে শুরু করেছে। অন্যদিকে নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে আইন অমান্য করে নদীতে নামা বন্ধে সব প্রস্তুতি শেষ করেছে স্থানীয় প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। প্রতি বছরের মতো এবারও মা ইলিশ রক্ষায় 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত সব ধরনের ইলিশ ধরা, ক্রয়, বিক্রয়, পরিবহন মজুত নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। বরগুনার পাথরঘাটায় জেলেদের ইলিশ মৌসুম এবছর খুব একটা সুখকর হয়নি। 8 ঘাট বেঁধে সমুদ্রে গেলেও অধিকাংশ সময় ফিরতে হয়েছে খালি হাতে। জেলেদের অভিযোগ, এই সুযোগে দেশের জলসীমায় ঢুকে মাছ শিকার করবে প্রতিবেশী দেশের জেলেরা। এখন আর মাছ জেলেরা পাইতেছে না। 10% যাইলে বলতে 100-র মধ্যে 98টা মিস করতেছে বাজার। তাদের যে বাজার খরচ সেই টাকা। পটুয়াখালীর রাঙ্গাবালীতে মৌসুমের শুরুতে ইলিশ তেমন না মিললেও শেষের দিকে কিছুটা ইলিশ পেয়েছিলেন জেলেরা। তবে নিষেধাজ্ঞার কারণে আবারও আর্থিক সংকটে পড়ার আশঙ্কা করছেন তারা। প্রথম দিয়া কোনো মাছ হয় নাই, এখন কটা মাছ হওয়া ধরছে, এখন আবার সরকার দিয়ে লাইছে আবারও। এখন হবাই মাছ আনাজ মোটামুটি পড়া ধরছে। এখন দিছে সরকার অভিযান দিছে। এখন আমরা দেনা ফেনা দিয়ে আর উঠতে পারার মতন কোনো শক্তি নেই আমাকে। মনে করেন এই 4 তারিখ অবরোধ দিলে আমাকে খুবই একটা কষ্টের ভিতরে দিনকাল যাইবে। মনে করেন
আরও কিছুদিন যদি পিছিয়ে যায় সরকার দিতে হলে আমার খুব এটা ভালো হতো। ইলিশের প্রজনন মৌসুমে চাঁদপুরের পদ্মা মেঘনা সহ দেশের বিভিন্ন নদ নদীতে শুরু হচ্ছে মা ইলিশ রক্ষা অভিযান। তবে 22 দিনের এই অভিযানে জেলেদের সহযোগিতা করার কথা জানিয়েছে জেলা প্রশাসক। জেলেদের যে খাদ্য সহায়তা প্রতি বছর আমরা এই 22 দিনের জন্য তাদেরকে 25 কেজি চাল দিতাম, এই বছর থেকে আমরা 30 কেজি চাল তাদেরকে দিব। শরীয়তপুরের 80 কিলোমিটার নৌসীমানা থেকে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। তবে এই নিষেধাজ্ঞার সময়ে নিবন্ধিত জেলেদের জন্য খাদ্য সহায়তা দেওয়ার কথা জানান মৎস্য কর্মকর্তা। জেলে ভাইরা এই নদীতে নামবে না, তাদের জন্য কিন্তু সরকার ইতিমধ্যে আমাদের শরীয়তপুর জেলার জন্য 21,400 জেলে পরিবারের অনুকূলে 535 মেট্রিক টন ভিজিএফ চাল পরিবার প্রতি 25 কেজি করে ইতিমধ্যে বরাদ্দ প্রদান করেছে। এটা আমরা আগামী সপ্তাহের ভিতরে সকল জেলে ভাইয়ের হাতে এই চালটি পৌঁছে দেব। নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়িত হলে আগামী মৌসুমে ইলিশের উৎপাদন আরো বাড়বে বলে আশা মৎস্য বিভাগের। আবরার মাহি, RTV। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।